আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। কথায় আছে লেবু চটকাতে চটকাতে তেতো হয়। আমাদের এই ভারতীয় নামক লেবুটাকে চটকে আশেপাশের দেশগুলো একেবারেই তেতো করে ফেলেছে। হিন্দি যে আমাদের ভাষাভাষী মানুষজন রয়েছেন, তারা সমাজ মাধ্যমে যেখানেই কোনো পোস্ট করেন কিংবা কমেন্টস করেন, তার তলায় পাকিস্তানিরা হাঁক দিয়ে চলে আসেন। সেরকম আবার আমাদের বাংলার ক্ষেত্রে জুটেছে বাংলাদেশ, তারা হাঁক দিয়ে চলে আসে। এমন এমন ভাষা যেগুলো আমরা আর্ধেক বুঝিই না। আমাদের হিন্দুদেরকে মালাউন বলে একটা তারা কিছু বলে, যেটার মানে আমি সত্যি জানি না, কিন্তু খারাপ কথা অবশ্যই হবে, তার কারণ সেটা অ্যাটিটিউড দেখে বোঝা যায়। এবং তার কমেন্টসে যে আরও অন্যান্য বাংলাদেশিদের রিয়াকশান আসে, তা দেখলে বোঝা যায় নিশ্চয়ই এটা আমাকে কোনো খারাপ কথাই বলেছে। তবে বুঝতে পারি না, কেউ যদি তার মানে জানেন বলে দেবেন। কিন্তু কিছু জিনিস বুঝতে পারি, সেগুলো গায়ে লাগার মতো, আর গায়ে লাগানোর জন্যই তো এরা কথাগুলো বলে। তাদের ধারণা হচ্ছে যে ভারতবর্ষ এমন একটা দেশ, তাদেরকে মন্দিরের ঘন্টার মতো যে কেউ বাজিয়ে চলে যেতে পারে। ইন্ডিয়ার জায়গায় রেন্ডিয়া বলা যেতে পারে, ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়া বলা যেতে পারে, পাকিস্তানের ক্ষেত্রে রকে রা বলা যেতে পারে, এরকম এরা। তার কারণ হচ্ছে উপযুক্ত শিক্ষা না থাকলে মা বাবাকেও অপমান করে সন্তানরা। তারা তো সন্তান নয়, যাই হোক, বেজন্মারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা এগুলো করছে, আমরা ক্ষমা ঘেন্না হিসেবেই নিতাম। বাট যখন আমাদের সাধারণ মানুষের দিকে আঘাত আসে, তখন তো আর চেপে বসে থাকা যায় না। এতদিন পাকিস্তানের এই জঙ্গি যারা সংগঠনগুলো, তারা সাধারণত সেনা এবং বিভিন্ন বড় লেভেলের যে অফিসার, রাজনৈতিক নেতা নেত্রী, এদের উপরেই টার্গেট করেছিল। এখন যখন সাধারণ মানুষকেই তারা খুন করা, হত্যা করার চেষ্টা করছে, তখন কি হচ্ছে দেখুন। জীবনের প্রত্যেকের দাম আছে, আমাদের একজন সেনাবাহিনীরও মারাত্মক দাম। তবে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে যদি বলা যায় বা ভাবা যায়, তাহলে কোনো দেশের সাধারণ মানুষের উপরে আঘাত আসাই হচ্ছে সেই দেশের সব থেকে বড়, একদিক থেকে বদনাম, অন্য দিক থেকে একটা বিরাট বড় আঘাত। সেই জায়গা থেকে দেখতে গেলে এই যে পেহেলগাঁওতে আঘাতটা এসছে, সেই আঘাতটা কিন্তু পুলওয়ামার থেকেও বেশি। অনেকে বলবেন পুলওয়ামাতে তো এত সেনা মারা গেছে। প্রত্যেকের উপর শ্রদ্ধা রেখে বলছি, সেনাবাহিনীর একটা সরকারের বিরাট বড় পাওয়ার, আমাদের সাধারণ মানুষের গার্ড। এবার গার্ডদের পেরিয়ে এসে সাধারণ মানুষ মারা গেছে, তার মানে সেটা আরো বড় ঘটনা। এটা বুঝতে হবে, এটা খারাপভাবে নিলে চলবে না বা অন্য অ্যাঙ্গেলে নিলে চলবে না। কিন্তু এই যে মারা গেছে বা পুলওয়ামায় মারা গেছিলেন, আমাদের শহীদ হয়েছিলেন, মাফ করবেন, শহীদ হয়েছিলেন, বীরগতি প্রাপ্ত হয়েছিলেন, এবং এই যে সাধারণ মানুষ আমাদের মারা গেলেন, এই জায়গায় এই যে দিনের পর দিন বাংলাদেশের কিছু মানুষের, ইভেন আমাদের পশ্চিমবঙ্গে থাকা, ভারতবর্ষে থাকা কিছু মানুষের ঈদের আনন্দ পালন, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। তো আমরা তাদের ঈদের আনন্দ পালন করার জন্য কোনো রকম বাধা সৃষ্টি করিনি, তারা করুক। কিন্তু এটাও তো আমরা চাই যে আমাদেরও একটু দেওয়ালির আনন্দ হোক, দুর্গাপুজোর আনন্দ হোক। তাই সে সময়টা এসে গেছে। যারা ভাবছে ভারতবর্ষ তো কিছু করে না, সার্জিক্যাল স্ট্রাইক বা এদিকে বালাকোটে এয়ার স্ট্রাইক, এগুলো তো সব ফেক ছিল, ফলস ছিল। সে ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল আমাদেরই দেশে থাকা কিছু বিরোধী রাজনৈতিক দল, তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল একজন। সে তো চলে গেছে একেবারে, আর কোনোদিনও অরবিন্দ কেজরিওয়াল ফিরতে পারবে না, এটুকু গ্যারান্টি। কিন্তু তারা ন্যারেটিভ যে সেট করে দিয়ে গেছে, সেই ন্যারেটিভের উপরে আনন্দ দীর্ঘদিন ধরে বাংলাদেশ, পাকিস্তান এরা করে আসছে। এবং এই আনন্দের উপরে আমরা যদি আরো কিছু আনন্দ দিতে পারতাম ভালো লাগতো। বাট এই মুহূর্তে আর আনন্দ দেওয়ার মতো সিচুয়েশনে আমাদের ভারতবর্ষের মানুষজন নেই। ভারতবর্ষের মানুষজনের মধ্যে আমাদের দেশের সমস্ত মানুষের কথাই বলেছি,
এখানে আমি আবার কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা করছি না আমাদের দেশের ক্ষেত্রে। ওকে, যেমন সৌদি আরবের প্রতি মানুষ আমাদের বন্ধু, প্রতি মানুষ তো হয় না, 99% বন্ধু, ইউএইর বন্ধু, কাতারের বন্ধু, সেরকম আমাদের দেশের সব ধর্মীয় মানুষরাই 99%ই আমাদের সকলের বন্ধু হয়। 1%, 2% সব জায়গায় খারাপ থাকে, কিন্তু পচে যাওয়া দেশগুলোর মধ্যে সেখানে 99 নয়, প্রায় উল্টোটা। 2% থেকে ম্যাক্সিমাম হলে কোনো জায়গায় 10% ভালো, বাকি 90% পচে যাওয়া। পচে যাওয়া নিয়ে আমাদের একটা কথা মনে পড়লো, আমাদের বাংলাদেশের বেশ কিছু মানুষ আছে, তারা কমেন্টস করতে আসে কিভাবে জানেন? আমি নিজে জানি, অভিজ্ঞতা আছে বলে। তারা বলে চল একটু দাদাগো পচায়ে আসি। ওরা ওই যে আমরা খ্যাপাই বলি না কথাটা, বাংলাদেশের মানুষরা বলে কি পচিয়ে আসি, একটু চল ওকে গিয়ে পচাই। তো আমাদেরকে পচাতে পচাতে ওরা ভেবেছিল আমাদের থেকে পচা গন্ধ বেরোবে। তবে গন্ধ তো বেরোচ্ছে আমাদের গা থেকে, প্রত্যেকের গা থেকে বেরোচ্ছে, প্রত্যেক ভারতবাসীর গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে, এটা ওরা ভাবছে। কিন্তু গন্ধ যেটা বেরোচ্ছে সেটা আসলে বারুদের গন্ধ। অনেকদিন এরা ভালো মতো দেখেনি যে বন্ধুরা যখন শত্রু হয়ে যায় তখন তারা কি করতে পারে। আঘাত তাদেরকেই সব থেকে বেশি দেওয়া যায় যারা কাছের ছিল এক সময়। আঘাতের সময় তখন কিন্তু আর বন্ধু হিসাবেও বিবেচনা করা হবে না, শত্রু হিসাবেও বিবেচনা করা হবে না, বিবেচনা করা হবে নরকের কীট হিসাবে। এবং একদিক থেকে যেরকম জল আটকে দেওয়া হয়েছে সিন্ধু নদের, অন্যদিকে আরেকটি ক্যানেল দিয়ে এমন জল পাস করা হয়েছে যে গিলগিট বাল্টিস্তান এবং মুজাফফরাবাদ সহ পিওকের দিক থেকে এমন জল বইছে যে পাকিস্তানে সেখানে রেড অ্যালার্ট জারি। অন্যদিকে 22,000 কিউসেকের উপরে জল ছিল গতকালকে দুপুর পর্যন্ত, আজকে সেটা 6,000-এ এসে দাঁড়িয়েছে। তার মানে 1/4 জল সেখানে মাত্র পৌঁছাচ্ছে। যখন আপনি শত্রুতা করবেন, বলবেন কাউকে দিনের পর দিন, বলতে 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 লেবু চটকাতে চটকাতে যখন তেতো হয়ে যাবে এবং দিনের পর দিন ভাববেন যে এ তো পালে বাঘ আসছে, পালে বাঘ পড়েছে, বারবার বলছে কিন্তু বাঘ তো আসেনি। একদিন যেরকম বাঘ এসে রাখালকে তুলে নিয়ে যায়, সেরকম একদিন সে তেতো লেবুই কিন্তু অনেকটাই পেছনে ভরে দেয়। সাবধান মানি অনেকদিন আগে থেকে শুনিয়েছিলাম, কিন্তু সাবধান হওয়ার মতো এদের কোনো রকম কোনো ন্যায় নীতি নেই। বাংলাদেশের মানুষকে জানিয়ে রাখি এই সুযোগে, বাংলাদেশে শেখ হাসিনা কখন যে প্রবেশ করে যাবে কিছুই বুঝতে পারবেন না। অন্যদিকে পাকিস্তানকে আকাশ সীমা ভাড়া দেওয়ার যে চিন্তাভাবনা, মানে ভারতকে দুদিক থেকে মারো, সেই জায়গা থেকে ভারত কিচ্ছু করবে না, চুপচাপ বসে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে আপনারা চারিদিক থেকে ঢুকে গাজেওয়ায় হিন্দ করে চলে যাবেন, আর ভারতবর্ষ সেটা নিয়ে একটা সিনেমা বানাবে। এই তো ভাবছেন? ভেবে পাগলের সুখ মনে মনে করে রাখুন। একেবারে একেবারে অসম্ভব একটা সিচুয়েশন আপনাদের জন্য আসতে চলেছে পাকিস্তান এবং বাংলাদেশের জন্য। অনেকে বলে না লুঙ্গি তুলে পালাবে, আমি কথাটা মানতে রাজি নই। কেউ লুঙ্গি তুলে পালাবে না, কেউ পালাবে না লুঙ্গি তুলে। কারণ যখন পালাবে তখন লুঙ্গিও থাকবে না, আন্ডার প্যান্টও থাকবে না। তখন আন্ডার প্যান্ট ছাড়া, লুঙ্গি ছাড়া কমেন্টস করবেন টি ওয়াজ নাইস বা ফ্যান্টাস্টিক, কিংবা বাংলাদেশের মানুষগুলো এটা বলবে গোমূত্র পান করার ব্যাপার নিয়ে ভারতবাসীকে। কে কবে একটা থার্ড ক্লাস ছোট লোক গোমূত্র পান করেছিল সেটা মাথায় নিয়ে বসে আছে। কিন্তু ততদিনে ভারত যে চন্দ্রযান-3 চাঁদের মাটিতে নামিয়ে নিয়েছে, সেই সেন্স তাদের নেই। তাদের কমেন্টসে এটা দেখি না
যে চন্দ্রযান 3 নিয়ে আপনারা যেটা করেছেন সেটার জন্য অনেক ভালো, এশিয়া মহাদেশের মধ্যে একটা বড় উজ্জ্বল নাম, সেটা নয়। কি একটা ভাগোড়ার বাচ্চা, কি একটা নাকি গোমূত্র নিয়ে কিছু একটা, সে তো বিজেপির দিলীপ ঘোষ বলেছিল দুধে নাকি সোনা পাওয়া যায়, এরকম সব জায়গাতেই থাকে, সব জায়গাতেই থাকে। এটা একটা সাধারণ মানুষ কে কি করেছে, বা কে একটা একটু দাড়িওয়ালা লোক, একটু মানে দাড়িওয়ালা আবার গোপ চাচা নয়, আমাদেরই দাড়িওয়ালা, গোপ দাড়ি সমেত গেরুয়া কেউ একটা গোমূত্র পান করে বলেছে, সেটা নিয়ে পুরো পড়ে গেছে, পুরো পড়ে রয়েছে, সারা জীবন ওই দিয়ে কাটিয়ে যাচ্ছে। অথচ ভারতবর্ষের বিজ্ঞান নিয়ে কেউ কখনো এক চুল ভেবে দেখে না, একবারও ভাবে না যে এই ভারতবর্ষ প্রতি মাসে একটা দুটো করে রকেট লঞ্চ করে, যেখানে এই বাংলাদেশের অকাত নেই একটা রকেট বানানোর, একটা সাউন্ডিং রকেট বানানোর, একটা স্যাটেলাইট তৈরি করার। তার কারণ ছোট লোকরা ছোটই হয়। আমি একদম বলছি ছোট লোক কেন, তার কারণ অনেক যারা আমাকে বাংলাদেশের ভালোবাসেন তাদেরও বলছি যে আপনাদের মানসিকতাই হচ্ছে এরকম। তার কারণ হচ্ছে আপনারা এইভাবে তৈরি করেছেন আপনাদের সমাজ, এ আপনারও দোষ, এ আপনারও দোষ, আমাদের দোষ নয়, আপনাদের দোষ। আর একটা কি বলুন তো, কথায় কথায় বাংলাদেশের লোকের মুখে পায়খানা, এদের মুখ থেকে পায়খানা ছাড়া আর কিছু বেরোয় না। কোথায় কবে বাংলাদেশে থেকে এসে পশ্চিমবঙ্গে বা কোনো ভারতবর্ষে ঘুরে গেছিল, সেখানে হয়তো আজ থেকে 20-25 বছর 30 বছর আগে কিছু কিছু জায়গায় গ্রামগঞ্জে ছিল মাঠে ঘাটে পটি বা টয়লেট করার একটা ব্যাপার ছিল, সেখানে তারা দেখে গিয়ে বাংলাদেশে বলেছে। তার মানে সেই বাংলাদেশে যে মানুষগুলো আসে তারা খুঁজে খুঁজে সেই জায়গায় যায় যেখানে মাঠে টয়লেট করা হয়। তাদের অকাতই নেই যে স্ট্যান্ডার্ড জায়গায় যাওয়ার। এ প্রতি জায়গায় আছে, বাংলাদেশেও প্রচুর মানুষ মাঠে হাগে, ঠিক আছে, বাংলাদেশেও প্রচুর মানুষ, মানে আমাদেরও গ্রামগঞ্জে আছে, বাংলাদেশেরও প্রচুর গ্রামগঞ্জে আছে। সেটাকে তাদের অকাত হিসাবে ধরে নিয়েছে যে ভারতবর্ষে হয়, কারণ তারা ভেবে এসেছিল ভারতবর্ষে এগুলো হয় না, আমাদের বাংলাদেশে হয়। এসে দেখেছে যে কিছু কিছু জায়গায় হয়, তখন আজ থেকে 15-20 বছর আগে ওরা গিয়ে ওটা প্রচার করেছে, এবং আজও অবধি বাংলাদেশের মুখ থেকে পায়খানা ছাড়া কিছু বেরোয় না। ওই যে যাদের মুখ যেরকম, তাদের মুখ থেকে তো সেই জিনিসই বেরোবে। তাদের মুখ থেকে কি বেরোবে? রকেট লঞ্চ। তাদের মুখ থেকে বেরোবে নিউক্লিয়ার। নিউক্লিয়ার যদি বেরোয় তাদের মুখ থেকে, তারা পাকিস্তানের জন্য বার করবে। কিন্তু এটুকু তারা জানে না যে ভারতবর্ষের নিউক্লিয়ার আগে তৈরি হয়েছিল, এবং আমাদের মিসাইল ম্যানের নাম ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনিও মুসলিম, কিন্তু এদের শত্রু কেন? তার কারণ ভারতবর্ষের উপকার করেছে না, ভারতবর্ষের মহান লোক, সে কি করে বাংলাদেশ বা পাকিস্তানের ভালো বন্ধু হতে পারে? বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলিমরা হচ্ছে স্লিপার সেল। এরা সবসময় দেখাবে ভারত বন্ধু, মানে অনেকেই যখন প্রয়োজন আসবে কোনো দরকারে, এবং পাকিস্তান যদি এসে একবার কানে কানে বলে দেয় তুমি মুসলিম, তুমি হিন্দুদের থেকে অনেক বড়, মানে এদের মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়ে তাদের তো শিক্ষাগুরু বা হেড হচ্ছে গিয়ে আসিফ মুনির, পাকিস্তানের সেনাপ্রধান। সে বলেছে না হিন্দু এবং মুসলিমরা আলাদা, সেই তো আলাদা করে দিয়েছে, এবং মুসলিমরা অনেক অনেক বড়, এরকম একটা। তো সেরকমই কেউ যদি এসে এদের কানে কানে বলে, সঙ্গে সঙ্গে স্লিপার সেলগুলো জেগে ওঠে, তাদের শরীরের ভিতর থেকে, রক্তের শিরা উপশিরা থেকে বয়ে যায় হচ্ছে বাগাবাত, জিহাদ, আর কাফেরদেরকে মারতে হবে। আমরা চিরজীবন শুনে এসেছি কাফের, মালাউন, এগুলো শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। কান পচে যাওয়ার পর পচা গন্ধ বেরোচ্ছে না,
একটাই গন্ধ বেরোচ্ছে, সেটা হচ্ছে বারুদের গন্ধ। এবার দেখুন সেই বারুদের গন্ধ আপনার ভালো লাগে নাকি আমার ভালো লাগে। আর যারা ভাবছেন যে ভারতবর্ষ পাকিস্তানের এগেনস্টে লড়তে যাবে না, তার কারণ পাকিস্তান নিউক্লিয়ার কান্ট্রি, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে পাকিস্তানের নিউক্লিয়ার পাকিস্তান তৈরি করেছে কি না? এবং লোকজনের যা হিসাব আছে তাতে পাকিস্তানের কাছে সত্যিই নিউক্লিয়ার পাওয়ার আছে কি না এই মুহূর্তে? এছাড়া পাকিস্তানের নিউক্লিয়ার বোম চালু করার জন্য যেই ডিকোডগুলো বা কোডিংগুলো দরকার, সেগুলো এই মুহূর্তে আমেরিকা বা অন্য কোনো দেশ সাপোর্ট করবে কিনা? এছাড়া একটি নিউক্লিয়ার বোম অন্য দেশে ফেলতে গেলে তার জন্য যেই বিমান কিংবা মিসাইল দরকার হয়, ব্যালিস্টিক মিসাইল, সেটা আছে কিনা? তাই এই দেশের নিউক্লিয়ার বোম অনেক হয়েছে। ওই যে বলেছিল না, পাও পাও বোম, এমন নাকি ছোট ছোট নিউক্লিয়ার বোম ওরা বানিয়েছে, সেগুলো নাকি মন্দিরে গিয়ে শুধু হিন্দুদের মারবে। ভারতবর্ষে যদি ফেলা হয় তাহলে নাকি শুধু মুসলিমদেরকে মারবে না, হিন্দুদের মারবে। এই তো হচ্ছে গিয়ে পাকিস্তানের যারা নিউক্লিয়ার বানিয়েছে, নিউক্লিয়ার পাওয়ার দেশ, তাদের বক্তব্য। ভারতবর্ষ কখনো নিউক্লিয়ার নিয়ে কাউকে হুমকি দেয় না, দেবেও না। আর ওরা নিউক্লিয়ার যদি অ্যাটাক করে ভারতবর্ষে, আমরা প্রত্যেকে জান দেওয়ার জন্য তৈরি, কোনো অসুবিধা নেই। কলকাতায় ফেলবে ফেলুক, দিল্লিতে ফেলবে ফেলুক, ব্যাঙ্গালোরে ফেলবে ফেলুক, মুম্বাইতে ফেললে ফেলুক। আমরা আমাদের নিউক্লিয়ার যে বোম আছে 170টা, যেগুলোর জন্য নিউক্লিয়ার সাবমেরিন আছে ডেডিকেটেড, নিউক্লিয়ার আমাদের ডেস্ট্রয়ার আছে ডেডিকেটেড, নিউক্লিয়ার আমাদের এয়ারপ্লেন রয়েছে ডেডিকেটেড, বোমারু বিমান। এ সমস্তগুলো আমরা পাকিস্তানে নিয়েই যাব না, বাংলাদেশের দিকেও নিয়ে যাব না, আমরা দেওয়ালিতে ফাটাবো। আর ফালতু ওগুলো নষ্ট কেন করব? আমি তার জন্য একটা বিয়ে করব, বা বিয়েতেও তো আমাদের বাজি ফাজি ফাটে, সে সময় পরমাণু বোমগুলো ফাটাবো। আমার যারা ফ্যামিলির লোকজন আমার বিয়েতে এনজয় করতে যাবেন, তারা হাততালি দেবেন যে হ্যাঁ, অনেক দিন বাদে একটা বিয়ে দেখলাম, পরমাণু বোম ফাটলো। তাই আমাদের পরমাণু বোমগুলো আমরা বিয়ের জন্য, দিওয়ালির জন্য এগুলো সাজিয়ে গুজিয়ে রেখেছি। বাট ওই যে আমরা পরমাণু বোমের হুমকি দিই না, তার কারণ আমরা এতটাই মানসিক দিক থেকে ও সেনাবাহিনীর দিক থেকে স্ট্রং যে আমাদের এই সমস্ত বলার দরকার পড়ে না, আমরা জল দিয়েই মেরে দিতে পারি। আর যদি আমাদের সেনা মাঠে নামে, তাহলে 1947, 65, 48, 65, 71, 99 এই সমস্ত জায়গায় লেজে গোবরে যেইভাবে করা হয়েছে, তার থেকেও খারাপ অবস্থা হতে চলেছে এবার। তার কারণ এই যুদ্ধগুলোর সময় কখনো সিন্ধু জলচুক্তি বাতিল হয়নি। 48 বাদ দিলাম, 1960 তো সিন্ধু জলচুক্তি হয়েছিল, তারপরে অনেকগুলো যুদ্ধ হয়েছে, 65, 71, 99, তারপরে এতগুলো হামলা হয়েছে, জঙ্গি হামলা। সিন্ধু জলচুক্তি বাতিল হয়নি বা ভারত করেনি, এবার করেছে, মানেই হচ্ছে তখন থেকেই বুঝে যাওয়া উচিত এবার সিন্ধুর জল অন্যদিকে গড়াচ্ছে। আর এর পরেও যারা আমার এই কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কথা বলবে, তাদের স্বাগত। তার কারণ নিজেরা যত বড় হারামির বাচ্চা, কমেন্টসটা কিন্তু তত বড় হারামির বাচ্চার মতোই করতে হবে। আর আমাদের যারা আছে মানে আমি কাদের বলছি, এবার আমার নিজের লোকদের বলছি, আমাদের যারা আছে তারা এই হারামির বাচ্চাগুলোকে বুঝিয়ে দেবে কমেন্ট বক্সে যে বাপ বাপ হতা है। আর এই যে বেটা এতদিন বলতো না ভারত, তার ছেলে হচ্ছে পাকিস্তান, আর তার ছেলে হচ্ছে গিয়ে বাংলাদেশ, এই সবাই হচ্ছে গিয়ে অবৈধ। ঠিক আছে, এদের কারুর কোনো দাম নেই, নিকৃষ্ট ছোট লোক। এরা আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশি নাকি পাকিস্তানি
নাকি এক্স ভারতীয় ছিলাম একটা সময়, নাকি কোথাকার বাসিন্দা, নাকি এলিয়ান, নিজেরাই নিজেদের কার্ড দেখবে, আইডি কার্ড, আর নিজেরাই ভাববে। কেউ বলবে একদিন বাঙালি ছিলাম রে, কেউ বলবে একদিন পাকিস্তানি ছিলাম রে, এরকম। ধন্যবাদ, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভারতবর্ষের প্রতি মানুষ এবং বাংলাদেশের সৎ এবং ভালো মানুষরা ভালো থাকবেন, তার কারণ বাংলাদেশের সঙ্গে এইভাবে সম্পর্ক ছিন্ন হবে না। বাংলাদেশের একটা বিরাট বড় মানুষ আঘাত পাবে, আর বিরাট বড় একটা ভালো মানুষের দল তাদের ভালো নেতা বা নেত্রীকে ফিরে পেয়ে আবারও বাংলাদেশ ভারত একসাথে চলবে। কিন্তু পাকিস্তান থাকবে কি থাকবে না জানি না। পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না, চারটে ভাগ হয়ে যাবে। কোনোটার নাম হবে সিন্ধ প্রদেশ, কোনোটার নাম হবে পাঞ্জাব প্রদেশ, কোনোটার নাম হবে কেপিএকে, কোনোটার নাম হবে বালুচিস্তান। ধন্যবাদ, আবার দেখা হবে, টাটা।